সেদিনকে মোহর সুমনকে বলছিল, কি রে পরীক্ষা তো এসে গেল, কি হবে রে, কিরকম প্রস্তুতি হলো? আমার তো সব ভুলে যাচ্ছি, পড়ার জিনিসও মনে পড়ছে না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করে যে পরীক্ষাটা দেবো বুঝতেই পারছি না। পরীক্ষার দিনটার কথা শুনলেই না আমার মনে ভয় ভয় করছে, মনে হচ্ছে কিচ্ছু লিখে আসতে পারবো না। অ্যাটলিস্ট 90% নম্বর তো পেতে হবে, আমার বন্ধুরা এর থেকে তো অনেক বেশি নম্বর পায়। মা বাবা বলে দিয়েছে 90% নম্বর না পেলে জীবনে অনেক ভালো ভালো সুযোগ আমার হাতছাড়া হয়ে যাবে। মা বাবার স্বপ্ন পূরণ করবো কি করে? কি এইরকম চিন্তাভাবনা কি তোমাদের হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক। এটা শুধু মোহর বা সুমনার নয়, যারা ক্লাস 10 বা ক্লাস 12-এর পরীক্ষা দিচ্ছ তাদের সবার মধ্যে এরকম চিন্তাভাবনা আসাটা অতি স্বাভাবিক। এরকমটা সবার হয়েছিল, আমাদেরও হয়েছিল। যারা পরীক্ষা দিচ্ছ তোমাদেরও হবে, আর যারা পরীক্ষা দেবে তাদেরও হবে। এই সমস্যা থেকে কি করে বেরোনো যায় সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তাই শুরু করা যাক আজকের আলোচনা। যদি দেখা যায় এই সমস্যাগুলো যাদের হচ্ছে তার সেটা মূলত দুভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রস্তুতিমূলক চিন্তাভাবনা, একটা ভয় যে আমার বোধহয় পড়াশোনা বা আমরা যেটা প্রস্তুতি নিয়েছি তাতে কিছু একটা গ্যাপ থেকে গেছে, কোথাও যেন একটা খামতি থেকে গেছে। আজকে প্রথমে সেটা নিয়ে কথা বলবো, দ্বিতীয় বিষয়টা পরে আসছি। দরজায় করা লাগছে এক্সাম, হাতে বেশি সময় নেই, সিলেবাসটা কি করে শেষ করব, কোনটা আগে করবা কোনটা পরে করব সব ভুলে যাচ্ছে। কি এরকমটাই তো মনে হচ্ছে? আমি বলবো সিলেবাসটাকে 3টে ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগে মানে গ্রুপ এ তে রাখো যে বিষয়গুলো তোমার স্যার বা ম্যাডামরা বলে দিয়েছেন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে সবার আগে দেখতে হবে, যেটাকে অনেকবার ধরে পড়া এবং লেখা যেটার জন্য জরুরি, সেটাকে তোমরা গ্রুপ এ তে রাখতে হবে। আর যেটা স্যারেরা বলেননি কিন্তু তোমার মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, সেটা তোমরা গ্রুপ বি তে রাখবে। আর যেটা মনে হচ্ছে আমার কম তৈরি হচ্ছে, মানে যে টপিকগুলোতে আমার পড়াটা একটু কম হয়ে গেছে বা আমার মনে রাখতে পারছি না, বা তোমার মনে হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ, সেটাকে তোমরা গ্রুপ সি তে রাখতে পারো। তোমাকে প্রথম ফোকাস করতে হবে গ্রুপ এর যে টপিকগুলো আছে। গ্রুপ এ তে যে টপিকগুলো আছে সেটাকে লিখে পড়ে তোমাকে রেডি করে রাখতে হবে সবার আগে, তারপর হচ্ছে গ্রুপ বি। আর এছাড়া যেগুলো তোমার গ্রুপ সি তে আছে সেগুলোকে তোমাকে ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে, তার কারণ এমসিকিউ এলে সেখান থেকে যাতে উত্তরটা দিতে পারো। মনে রাখবে এমসিকিউতে যে অপশনস গুলো থাকে এটা খুবই কাছাকাছি থাকে, মানে তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কিন্তু উত্তরটা দিতে ভুল করবে। এই জন্য গোটা সিলেবাসটাকে তোমাকে টেক্সট বইটাকে ভালোভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু তুমি দেখবে এমসিকিউ গুলো তুমি ইজিলি পেরে যাবে। তাহলে কিন্তু তোমাদের যে এই যে কোনটা আগে করবো বা কোনটা পরে করবো সেটা নিয়ে বেশি চিন্তা না করে এইভাবে সেটাকে ভেঙে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তে ভেঙে সেইভাবে তোমরা প্রস্তুতি চালাতে পারো। এবারে যে সমস্যাটার কথা বলবো সেটা সবার সঙ্গে হয়ে থাকে, তোমাদের সঙ্গে অনেকবার নিশ্চয়ই হয়েছে। সেটা হচ্ছে কোনো পড়া মুখস্থ করে মানে মেমোরাইজ করার পরও সেটা সঠিক সময় মানে লেখার সময় বা বলার সময় আমাদের মনে পড়ে না, মনে হচ্ছে কোনো একটা পোর্শন কিন্তু বাদ চলে যাচ্ছে। এটাকে কি করে আমরা ঠিক করতে পারি? এটার জন্য আমরা পুরো বিষয়টাকে বা পুরো সাবজেক্টটাকে যেটা আমরা পড়ছি সেটাকে পয়েন্ট ওয়াইজ ভাগ করে নিতে পারি। তারপর পয়েন্টগুলোকে আমাদের খাতায় লিখে ফেলতে হবে। তারপর দেখতে হবে যে কোন পয়েন্ট আমার মনে থাকছে, কোন পয়েন্ট আমার মনে থাকছে না। যেগুলো থাকছে না সেটাকেও আলাদা করে মার্ক করতে হবে বা হাইলাইটার দিয়ে সেটাকে আলাদাভাবে মার্ক করে রাখতে হবে, যাতে পরের বারে সেটা তোমার মাথায় থাকে। দেখবে এরকম অনেকবার যদি প্র্যাকটিস করো এই পয়েন্টগুলো তোমার মাথার মধ্যে থেকে থাকবে, তাহলে তোমরা সেটাকে তোমরা যখন লিখতে যাবে সেই পয়েন্টগুলোকে তোমরা ইজিলি ডিটেলিং করতে পারবে। এবার আসি, অনেক সময় দেখা যায় যে ফর্মুলা বা অনেক সময় দেখা যায় ফর্মুলাগুলো আমাদের মাথার মধ্যে আসে না, আমাদের ফর্মুলা বারবার ধরে পড়তে হয়। সেটাকে ঠিক করার জন্য আমি বলতে চাই তোমাদের যত ফর্মুলা আছে সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা যা ফর্মুলা আছে সেগুলোকে একটা চার্ট পেপারে লেখো, লিখে তোমার পড়ার টেবিলের পাশে এটাকে টাঙিয়ে রাখো, যাতে সবসময় তোমরা সেটাকে দেখতে পারো। মানে যখনই পড়তে বসছো একবার দেখে নিলে, বা যখনই মানে তোমার সবসময় তোমার ভিশনের মধ্যে যেন থাকে, তাহলে দেখবে খুব ইজিলি সেই ফর্মুলা গুলো তোমার মাথার মধ্যে থাকবে। এছাড়াও যখন মনে হচ্ছে অনেক কোন একটা বড় টপিক আছে, সেই টপিকে অনেক পয়েন্ট আছে, সেগুলো সিকোয়েন্সিয়ালি তুমি লিখতে পারছো না, বা দরকার আছে সিকোয়েন্সিয়ালি সেটাকে লেখা বা বলার, সেটা করতে পারছো না। সেটার জন্য তোমরা মানে যেটা আমাদের বলি যে ওয়ার্ড চাকিং যে মেথডটা আছে, মানে একটা বড় শব্দ তার প্রথম অক্ষরটাকে সবকটা পয়েন্টের প্রথম অক্ষরটাকে তোমরা নিয়ে একটা নতুন শব্দ তৈরি করো, সেটাকে মনে রাখো, তাহলে দেখবে সিকোয়েন্সিয়ালি সমস্ত ওয়ার্ড গুলো বা সমস্ত শব্দগুলো
ঠিক ঠিক তোমার মাথার মধ্যে চলে আসবে। এটা তোমাকে হেল্প করবে পুরো জিনিসটা তোমার সিকোয়েন্সালি লিখে আসতে। তো এইরকম কিছু এফেক্টিভলি স্টাডি টেকনিক ইউজ করতে পারো তোমার পড়াটাকে স্মার্ট করার জন্য। কারণ মনে রাখবে, যখন তোমার কোনো কিছু পড়ায় মনে পড়ছে না, সেটা ভাবছো তোমার মনে আসছে না, সেটাকে ভেবে ভেবে তোমার টেনশনটা বাড়বে। এটাকে সঙ্গে সঙ্গে সেটাকে পয়েন্ট করে লিখে ফেলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেখবে এটা তোমাদের অনেক হেল্প করবে। এবারে যে পয়েন্টটা কথা বলবো সেটা সবার থেকে খুব জরুরি, টাইম ম্যানেজমেন্ট। অনেক সময় দেখা যায় এই প্রশ্নের উত্তর তো আমি জানি, কিন্তু আমি লিখে শেষ করে আসতে পারছি না বা লিখতেই পারছি না সময়ের মধ্যে। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, সেটাকে ঘড়ি ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে সঠিকভাবে তুমি যেটা লিখতে পারছো কিনা। এটা একবার করতে গেলে তুমি লিখতে পারবে না। তুমি যদি বারে বারে সেটা লিখতে যাও, সময় ধরে লেখো, তাহলে দেখবে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। কারণ মনে রাখবে, অনেক সময় কিছু বড় সাবজেক্ট মানে বড় টপিক আছে, সেটাকে হয়তো আসতে পারে তোমার 5 মার্কসের আসতে পারে বা 10 মার্কসেরও আসতে পারে। কিন্তু তুমি যদি মনে করো একটা 5 মার্কস এসছে, তুমি পড়ে গেছো 10 মার্কসের মতো করে, তুমি সবটাই লিখে আসবে, তাহলে কিন্তু ভুল করবে। তুমি অযথা অনেক সময় নষ্ট করে ফেলবে। কারণ 5 মার্কসের জন্য অতটা লেখা দরকার নাই। এক্সামিনার তোমার থেকে চাইছে টু দ্য পয়েন্টে তোমাকে, যাতে তুমি অ্যান্সারটা করতে পারো। কতটা দক্ষতার সঙ্গে তুমি সেটাকে এক্সপ্লেন করতে পারবে অল্প লেখার মাধ্যমে, সেটাই এক্সামিনার চাইছে তোমার থেকে। তাই সেটা কিন্তু মাথায় রাখবে, আমি কতটা মার্কস কতটা সময়ের জন্য আমি লিখবো, সেটাকে বাড়িতে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে। তবেই তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্টকে প্রপারলি ইউজ করতে পারবে। মানে কোনোবার যদি তুমি লিখে না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু সব শেষ করে আসতে পারবে না। সেটা কিন্তু তোমাকে অভ্যাস করতেই হবে। প্রস্তুতি পর্বের শেষ যে পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে শোনো। আমরা অনেকেরই এটা ভুল ধারণা আছে যে আমরা ভালো কোনো মানে নামি স্যারের কাছে পড়লেই আমার ফলাফল খুব ভালো হবে, এটাই আমরা মনে করে রাখি। সবাই আমরা ভাবি, এটা একটা ভ্রান্ত ধারণা। ভালো স্যারের কাছে পড়লেই যে ভালো ফল করা যায়, সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। আসলে দেখতে হবে তুমি নিজে কতটা সেটাতে সময় দিচ্ছ, নিজে কতটা সেটা নিয়ে চর্চা করছো। তুমি যতটা পড়ছো তার থেকে বেশি তুমি সেটাকে রিভাইজ করছো কিনা বা প্র্যাকটিস করছো কিনা, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। তুমি যদি যতটা তুমি পড়বে তার থেকে অতিরিক্ত সময় তোমাকে রিভাইজ করতে হবে এবং সেটাকে প্র্যাকটিস করতে হবে। এই পয়েন্টে আমি তোমাদের একটা সিক্রেট বলতে চাই, রিভিশন, প্র্যাকটিস আর সেটাকে ইভ্যালুয়েশন করা, মানে ইভ্যালুয়েট করতে হবে। তুমি যেটা পড়লে, সেটাকে রিভাইজ করলে, তারপর সেটাকে কতবার তুমি লিখলে, লেখার পর তোমাকে নিজেই সেটাকে ইভ্যালুয়েট করতে হবে কোন কোন জায়গা তুমি ভুল করেছো। সেটা তোমাকে অ্যাজ এ টিচার তোমাকে সেটাকে ট্রিট করতে হবে, খাতাটাকে যে কোনখানে ভুল করেছো সেই জায়গাটা লাল কালি দিয়ে গোল করে তোমাকে পয়েন্ট আউট করতে হবে, যাতে তোমার সেটা মনে থাকে যে এই জায়গাটাতে আমি ভুল করেছিলাম, এই ভুলগুলো আমি করছি। তাহলে দেখবে পরীক্ষার সময় যখন আসবে, ওই ভুলগুলো তুমি আর করবে না। স্যার এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন, তুমি নিজেই নিজের আসল শিক্ষক। তুমি যত বেশি রিভিশন করবে, যত বেশি প্র্যাকটিস করবে, ততই তোমার ভুলগুলো চোখে পড়বে, ততই তুমি নিজেকে শুধরাতে থাকবে। জেনে রাখবে, সাফল্যের কিন্তু এটাই হচ্ছে সিক্রেট। তুমি যত রিভিশন করবে, প্র্যাকটিস করবে আর সেটাকে ইভ্যালুয়েট করবে কোথায় সেই ভুলগুলো হয়েছে। প্রতিবারে ভুলগুলো যেন নতুন নতুন ভুল হয়, একই ভুল যেন রিপিট না হয়। তাহলে মনে রাখবে, এইগুলো তুমি যদি মেনে চলো, কোনোভাবেই তোমাকে কেউ হারাতে পারবে না। তোমার পরীক্ষায় খুব ভালো ফল হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য যা যা লাগবে সেটা তো এক্ষুনি ডিসকাস করলাম। পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি দরকার, আরেকটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, মানে আত্মবিশ্বাস। কনফিডেন্স না থাকলে কিন্তু পরীক্ষায় সাফল্য আসে না। পরীক্ষার সাফল্যের এটাই হচ্ছে চাবিকাঠি। কিন্তু অনেক সময় দেখা যায় সেই কনফিডেন্সটা আমরা পাই না। কিছু কিছু বিষয়ের জন্য কোথাও যেন মনে হয় কনফিডেন্সটা আমার হারিয়ে যাচ্ছে। প্রথম যে বিষয়টা আমাদের হয়, কোনো বন্ধু বান্ধব পরীক্ষার আগে আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে, সেখানে আমাদের বলে, কিরে এটা পড়েছিস, ওটা পড়েছিস, এটা পড়িসনি তো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এবারে আসবে, ওটা পড়িসনি, এ বাবা তুই তো পরীক্ষায় তো অর্ধেক পরীক্ষা ভালো দিতে পারবি না, এগুলো আগে করে নে। তুমি পড়ছিলে হয়তো একটা এ সাবজেক্ট, সঙ্গে সঙ্গে চলে গেলে একটা বি টপিক। তাতে কি হলো, তোমার মনোসংযোগের ব্যাঘাত ঘটলো, তোমার সময়টা নষ্ট হলো। তুমি একবার এই সাবজেক্ট এই টপিকটা পড়বে, একবার ওই টপিকটা পড়বে, একবার বন্ধুর কথা শুনবে, একবার নিজের কথা শুনবে, তারপর কনফিউজ হয়ে যাবে। তারপর মনে করবে না না আমার কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। তখন কি হবে, আত্মবিশ্বাসে চিড় ধরবে, না না মনে হচ্ছে আমার প্রস্তুতি ঠিকঠাক হয়নি। আসল কারণটা কিন্তু সেটা নয়। আসল কারণটা হলো, বন্ধু যেটা বললো সেটাতে সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নিয়ে অন্য টপিকে তুমি শিফট করে গেলে। তোমার মনে হবে এটা আমার ঠিক হচ্ছে না, আমাকে ওটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, কনফিউজ হয়ে যাবে। তো
তাই কম্পেয়ার করো না। তোমার বন্ধুরা অনেক বেশি পড়ে নিচ্ছে, অনেক বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছে, তারা হয়তো অনেক বেশি বেশি নাম্বার পেয়ে যাবে, ওটার দিকে নজর দিও না। কারোর সাথে কম্পেয়ার করতে যেও না। তুমি যেটা করেছো সেটাকে রিভিশন করো, প্র্যাকটিস করো আর ইভ্যালুয়েট করে যাও, এটাই আসল কাজ। সেকেন্ড যে সমস্যাটা সবার সঙ্গে হয়ে থাকে, সেটা পরীক্ষার যতদিন এগিয়ে আসে তখনই মনে হয় আমার দ্বারা বোধহয় হবে না, আমি ঠিক পেরে উঠবো না, আমি সত্যি করে কি পারবো এটা। নিজের প্রতি একটা প্রশ্ন এসে যায়, সত্যি করে বোধহয় এটা আমার দ্বারা সম্ভব হবে না। এটাও তোমার কনফিডেন্সকে হারাতে যথেষ্ট। একবার ভেবে দেখবে তুমি এটা কেন ভাবছো যে তোমার দ্বারা এটা হবে না। তুমি আজ অব্দি স্কুলেতে বা তোমার টিউশনে যেখানে যেখানে তুমি পরীক্ষা দিয়েছো ভালোই ফল করেছো, তাহলে তোমার কেন মনে হচ্ছে যে তুমি বোর্ডের পরীক্ষা তুমি সেটা করতে পারবে না? হয়তো তুমি বোর্ডের পরীক্ষা বলে এফোর্টটা বেশি দিতে হবে, তার জন্য দেবে, পজিটিভলি ভাববে, তারপর এফোর্ট দেবে, তারপর যা রেজাল্ট আসবে সেটা পরে আসবে। এখন কেন ভাবছো, এখন কেন নেগেটিভ কথা চিন্তা ভাবনা করছো যেটা তোমার কনফিডেন্সকে ভেঙে দিতে পারে? কনফিডেন্স কোনোভাবেই লুজ করা যাবে না। কনফিডেন্স যদি একবার লুজ হয়ে যায় তাহলে তুমি সেই মুহূর্তেই হেরে যাবে। তুমি আজ অব্দি যেভাবে পড়াশোনা করেছো তোমার মধ্যে সেটা সাফল্য আসতে যথেষ্ট। পাহাড়ে যারা বিভিন্ন অভিযান করে তারা অনেকবার পড়ে যায়, অনেক আঘাত পায়, অনেক বাধা পায়, তারা কি অভিযানটা ছেড়ে দেয়? তারা ওই অবস্থা দিয়ে আবার উঠে দাঁড়ায়, নিজেদেরকে সারিয়ে তোলে, আবার এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে, থামে না যতক্ষণ অব্দি লক্ষ্যটা না পৌঁছায়, যতক্ষণ অব্দি সেই লক্ষ্যটা না হাসিল হয়ে যায়। তা তোমরা কেন দাঁড়িয়ে যাবে? তোমাদেরকেও সেই পর্যন্ত যেতে হবে, তোমরা পারবে, কারণ তোমাদের কাছে সেই এভিডেন্সটা আছে। অলরেডি তোমার কাছে ভালো ফলাফল তুমি বিভিন্ন পরীক্ষায় করেছো, তাহলে এটা মনে করার কোনো দরকার নেই যে আমার বোর্ডের পরীক্ষা সেটা খারাপ হয়ে যাবে। সবসময় পজিটিভ ভাবতে হবে। যা পজিটিভ চিন্তা ভাবনা করলেই তোমার কনফিডেন্সও ভাঙবে না, কনফিডেন্সও ঠিক থাকবে, তাহলে তুমি পরীক্ষাতেও সঠিকভাবে সবকিছু ঠিকঠাক লিখে আসতে পারবে। এবার যে সমস্যাটার কথা এখন তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে ছাত্রছাত্রীরা কোনো বিষয়তে হয়তো বোঝা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে বা ঠিকঠাক বুঝতে পারছি না, কিন্তু যেহেতু এতদিন হয়ে গেছে পরীক্ষার সামনে, তারা সেটাকে স্যার বা ম্যাডামকে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করে। স্যার ম্যাডাম কি ভাববেন, এতদিন হয়ে গেল এখনো এই সামান্য জিনিসটা বুঝতে পারছি না, এটা যদি বকাবকি করেন, মা বাবা কি করে বলবো এটা পরীক্ষার সামনে। এখন যদি বলি যে এটা আমার মনে আসছে না বা এটা বুঝতে পারছি না, এটা নিয়ে আমরা যখনই ভাবি আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করি না, সাহায্য চাই না। কিন্তু আমি বলবো সাহায্যটা নিয়ে নাও, জিজ্ঞাসাটা করে ফেলো, কারণ স্যার যদি তোমাকে সেটা নিয়ে বলে দেন তাহলে ওই পার্টিকুলার যে অংশটা তুমি বুঝতে পারোনি সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন এসে থাকে বা অন্য একটু ভাবে ঘুরিয়েও যদি প্রশ্নটা আসে, তার সঠিকভাবে সেটাকে লিখে আসতে কিন্তু তুমিই পারবে। তাই এখনই সেটার জন্য তোমার বাবাকে বা মাকে বা তোমার শিক্ষককে বা তোমার শিক্ষিকাকে এখনই সেটা জিজ্ঞাসা করে নাও, কারণ তোমার এই ছোট একটা সাহায্য চাওয়াটা কিন্তু খুব দরকার। কারণ মনে রাখবে, সাহায্য করাটাও যেরকম দরকার, সাহায্য নেওয়াটাও অনেক সময় দরকার। অনেক সময় অনুযায়ী আমাদেরকে সবাইকে সাহায্য নিতে হয়, সাহায্য নেওয়ার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হয়। আমরা সচরাচর সেটা নিই না, কিন্তু সেটা কিন্তু আমাদের নিতে হয়, নিলে আমাদের আখেরে ভালো, আমাদেরই ভালো। সব শেষে একটা কথাই তোমাদের বলতে চাই, পরীক্ষার জন্য কিন্তু তোমার শরীর এবং মন দুটোই ফিট থাকতে হবে। তাই জন্য সঠিক সময় খাওয়া এবং সঠিক ঘুম অবশ্যই তোমাদের জন্য দরকার, না হলে কিন্তু তোমাদের 100% তোমরা দিয়ে আসতে পারবে না পরীক্ষার হলেতে। কারণ তোমার শরীর আর মন যদি ঠিক না কাজ করে, তোমার আত্মবিশ্বাসও তুমি পাবে না। কখনো মনে হবে যে আমার শরীরটা ভালো নেই, আমি ঠিক করে হয়তো লিখে আসতে পারবো না। তাই তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, শরীর এবং মন ফিট রাখা খুবই জরুরি। আমি এখন অব্দি যা যা পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাকে ব্যবহার করো, চেষ্টা করো সেটাকে তোমাদের কাজে লাগাতে, এবং ব্যবহার করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, মন দিয়ে পরীক্ষাটা দাও, আর এনজয় করো পরীক্ষাটাকে। জীবনে এরকম বড় বড় পরীক্ষা অনেক আসবে, নিজের প্রস্তুতিতে তোমার কোনো খামতি নেই, কোনো গ্যাপ নেই, তোমার কনফিডেন্স যথেষ্ট আছে। এখন শুধু দরকার সেটাকে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করে দিয়ে আসা, সেটাকে মনটাকে ফুরফুরে রেখে পরীক্ষাটা দাও। দারুণ হবে পরীক্ষা। তোমাদের পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।